গল্পের শুরুতে আমরা ১৯৬০-এর দশকের তুরস্কের ইজমির নামের এক আধুনিক ও ঝলমলে শহরের একটি বাজারে দুটি মেয়েকে কিছু কেনাকাটা করতে দেখতে পাই। কেনাকাটা শেষ করে দুটি মেয়ে দুটি আইসক্রিম কিনে গল্প করতে করতে বাসায় যেতে থাকে। বাসায় গিয়ে তারা দেখতে পায় তাদের বাবা মা ঝগড়া শুরু করে দিয়েছে। আর এখানেই আমরা গল্পের অন্যতম প্রধান চরিত্র মাহিরের দেখা পাই। তো মাহির আর তার বউ জামিলের মধ্যে ঝগড়ার প্রধান কারণ হলো একটি চিঠি। কি ছিল সেই চিঠিতে যে তারা ঝগড়া শুরু করেছে? চিঠিটা ছিল একটি বদলির নোটিশ। আর এখানেই আমরা জানতে পারি মাহির একজন অত্যন্ত সৎ ও আদর্শবান স্কুল শিক্ষক। তাকে বদলি করা হয়েছে দেশের একেবারে পূর্ব প্রান্তরে এক নাম না জানা দুর্গম পাহাড়ি গ্রামে। আর এই কথা নিয়েই মাহির আর জেমিলের মাঝে অনেক কথা কাটাকাটি আর ঝগড়া শুরু হয়েছিল। এবং জেমিল কিছুতেই তার স্বামীকে ওই ডাকাত অধ্যুষিত ভয়ঙ্কর এলাকায় যেতে দিতে রাজি নয়। সে বারবার বোঝায়, মাহির, তুমি গেলে হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু মাহির জানে একজন শিক্ষক আসলে একজন সৈনিকের মতো, যেখানে অন্ধকার সেখানেই তার আলো নিয়ে যাওয়া কর্তব্য। আর তাছাড়া নিজের চাকরি, পেনশনের নিরাপত্তা আর শিক্ষকতার পবিত্র দায়িত্বের কথা ভেবে সে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি ট্রেন স্টেশনের। সেখানে মাহির তার স্ত্রী জেমিল আর পুরো পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ জার্নির প্রথম অংশে মাহির ট্রেন আর পরের অংশে বাসে যাত্রা করে। অনেকক্ষণ ক্লান্তিকর জার্নির শেষে ড্রাইভার এক শুনশান জায়গায় গাড়ি থামিয়ে দেয়, যার চারপাশে শুধু রুক্ষ পাহাড় আর ধুধু প্রান্তর। চারিদিকে কিছু দেখতে না পেয়ে মাহির ড্রাইভারকে বলে, গ্রামটা কোথায়? তখন ড্রাইভার মাহিরকে বলে, সরকারি রাস্তা তো এখানেই শেষ। তখন মাহির বলে, তাহলে আমি গ্রামে কিভাবে যাব? তখন ড্রাইভার পাহাড়ের দিকে আঙ্গুল তুলে বলে, ওই যে পাহাড় দেখছেন, ওইটার পরে আরও একটা পাহাড় আছে, সেটা পেরিয়ে আপনাকে সেই গ্রামে যেতে হবে। তো কোনো উপায় না দেখে সুটকেস হাতে দুর্গম পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় মাহির। সে এক এক করে দুটি পাহাড় পার হয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে গ্রামের কাছাকাছি এসে হঠাৎ একদল সশস্ত্র মানুষ তাকে ঘিরে ধরে। সবার কাঁধে রাইফেল, মুখগুলো রুক্ষ। মাহির ভয়ে কাঠ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার মনে পড়ে তার স্ত্রীর কথা, এবং সে ভাবে এরা নিশ্চয়ই ডাকাত, আজ আর প্রাণ নিয়ে ফেরা হবে না। সবাই বন্দুক তাক করে গর্জে ওঠে, কে তুই, এখানে কি চাস? মাহির কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, আমি এই গ্রামের নতুন শিক্ষক। কথাটা শোনার পর লোকগুলোর চোখের দৃষ্টি জাদুর মতো বদলে যায়। তাদের মুখ এতটাই অবাক হয় যে তারা তাদের কান আর চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাদের মুখে ফুটে ওঠে হাসি আর শ্রদ্ধা। আসলে এরা এই গ্রামেরই মানুষ। তারা পরম মমতায় মাহিরের সুটকেস তুলে নেয় এবং তাকে সাদরে গ্রহণ করে গ্রামের ভেতরে নিয়ে যায়। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাহির এই গ্রামের মোড়ল সহ সবাই মিলে একটি ঘরে বসে গল্প করতে থাকে। গল্প করার এক পর্যায়ে মাহির গ্রামের স্কুল দেখতে চায়। তখন মোড়ল বলে, গ্রামে তো কোনো স্কুল নাই। এই কথা শুনে মাহির অবাক হয়ে মনে মনে ভাবে, আরে এটা কি হলো, স্কুল নাই মানে? তখন সে বলে, তাহলে বাচ্চারা পড়ালেখা করবে কোথায়? সবাই বলে, যেখানে গবাদি পশু রাখা আছে সেখানে তারা পড়াশোনা করবে। ভাবুন একবার, কি একটা অবস্থা, বাচ্চারা নাকি গোয়াল ঘরে পড়াশোনা করবে। আসলে সরকার তাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছে ঠিকই, কিন্তু গ্রামে কোনো স্কুল ঘর বানায়নি। তো স্কুল বানানোর বিষয়ে মাহির গ্রামের মোড়লকে নিয়ে চলে যায় শহরের শিক্ষা অফিসে। সেখানে গিয়ে জানতে পারে দেশে তখন মিলিটারি অভ্যুত্থান চলছে, খোদ প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছে, পুরো দেশে চলছে চরম বিশৃঙ্খলা। শিক্ষা অফিসার তাকে সোজা জানিয়ে দেয়, স্কুল তো নাই, তো আপনি এই অজুহাত দেখিয়ে শহরে ফিরে চলে যান। কিন্তু মাহিরের রক্তে হার মানার কোনো ডিএনএ নাই। সে গ্রামের মোড়ল দাউদের কাছে যায় এবং একটা কঠিন শর্ত দেয়। শর্তটি হলো, আমি এই গ্রাম ছেড়ে যাব না, আমি নিজেই স্কুল বানাবো, কিন্তু আমার একটাই শর্ত, আপনাদের গ্রামের মেয়েদেরকেও ছেলেদের সাথে স্কুলে পাঠাতে হবে। মোড়ল কোনো চিন্তা না করে এক বাক্যে রাজি হয়। কিন্তু সমস্যা হলো, এখন স্কুল তো বানাতে হবে, ইট সিমেন্ট কেনার টাকা কোথায়? অনেক চিন্তা ভাবনা করে মাহির এক দারুণ কিন্তু হাস্যকর উপায় বের করে। সে তার স্ত্রীকে ফোন করে আর এমন ভান করে যেন তাকে ডাকাতরা অপহরণ করেছে। সে চিৎকার করে বলে, জেমিল, আমার মাথায় বন্দুক ঠেকানো, জলদি টাকা পাঠাও, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আর খবরদার, পুলিশের কাছে যাবে না। ভয় পেয়ে জেমিল জমানো সব টাকা পাঠিয়ে দেয়। সেই টাকা দিয়ে মাহির ইট, সিমেন্ট আর রড কেনে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, গ্রামের মানুষের পাশাপাশি পাহাড়ের ডাকাতরাও এসে স্কুল বানাতে সাহায্য করে। আসলে এরা ডাকাত না, এরা স্থানীয় জমিদারদের অন্যায়ের শিকার হয়ে ডাকাত হয়েছিল। অনেক কষ্টের পর অবশেষে তৈরি হয় একটি সুন্দর স্কুল ঘর। গ্রামের ছেলে মেয়েদের চোখে জ্বলে ওঠে এক নতুন ভোরের স্বপ্ন। এই গ্রামে মোড়লের এক ছেলে আছে, নাম আজিজ।
31 বছরের আজিজ শারীরিকভাবে মারাত্মক প্রতিবন্ধী। তার হাত পা সবসময় কাঁপে, মুখ দিয়ে লালা পড়ে, সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, জীবনের কোনো দিন একটা শব্দও উচ্চারণ করতে পারেনি। গ্রামের ছোট ছোট বাচ্চারা তাকে পাগল বলে ঢিল ছোড়ে, তাকে নিয়ে মজা করে। একদিন দাউদ মাহিরকে বলে, আমার ছেলেটা আমার বুকের ভিতর এমন এক বরফের পাহাড় যা কোনোদিন বসন্ত দেখেনি। শিক্ষক মাহির এই দৃশ্য মেনে নিতে পারে না। একদিন বাচ্চাদের কড়া ধমক দিয়ে সে ঘোষণা করে, আজ থেকে আজিজ আমাদের এই ক্লাসের ছাত্র এবং সে এই ক্লাসের ক্যাপ্টেন, তাকে নিয়ে কেউ হাসবে না। মাহির খুব যত্ন নিয়ে আজিজকে নিজের কাছে রাখে। সে আজিজের শক্ত হয়ে যাওয়া হাতগুলোকে ম্যাসেজ করে দেয়, তাকে নিজের হাতে পেন্সিল ধরা শেখায়। আজিজ তার বাঁকা আর কাঁপা কাঁপা হাত দিয়ে খাতায় দাগ টানতে শেখে। আস্তে আস্তে আজিজের আচরণ শান্ত ও স্বাভাবিক হতে শুরু করে। একদিন ক্লাসের সব বাচ্চারা যখন নিজেদের বাবার নাম বলছিল, তখন সবাইকে থামিয়ে মাহির আজিজকে দাঁড় করায়। পুরো ক্লাস নিস্তব্ধ, সবাই অপেক্ষা করছে আজিজ কি বলে তা শোনার জন্য। কিন্তু যে ছেলেটি জীবনের 31টা বছর কোনো কথা বলতে পারেনি, সে কি কথা বলতে পারবে এবং বললেও কিভাবে বলবে? তারপরেও আজিজ অনেক কষ্টে গলার রগ ফুলিয়ে অনেকক্ষণ পরে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে তার বাবার নাম, দাউদ এলচি। জানালার বাহির থেকে এই দৃশ্য দেখে আজিজের বাবা। এটা দেখার পর আজিজের বাবার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। একজন শিক্ষকের মায়া যে কি অসাধ্য সাধন করতে পারে তা সেদিন পুরো গ্রাম দেখেছিল। আজিজ এখন খাতায় লিখতে পারে, ছবিও আঁকতে পারে। এরই মাঝে একদিন এক অন্যরকম ঘটনা ঘটে। আজিজের বাবা শহরে একটি কাজে গিয়েছিল এবং কাজ শেষ করার পরে আজিজের বাবা একটি অসাধারণ কাজ করে। আজিজের বাবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইছা নামের এক লোককে খুন হওয়ার হাত থেকে বাঁচায়। আর এই ঘটনার পর ইছা দাউদের প্রতি এমন কৃতজ্ঞ হয়ে ওঠে যা ভাষায় প্রকাশ করা কঠিন। তার বিশ্বাস, সেদিন যদি আজিজের বাবা এগিয়ে না আসতো তাহলে আর সে জীবিত ফিরে যেতে পারতো না। সবার সামনে সে এমন একটা প্রস্তাব দেয় যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ইসা বলে, আপনি শুধু আমার জীবন বাঁচাননি, আমার পুরো পরিবারকে বাঁচিয়েছেন। তাই আমার সবচেয়ে মূল্যবান সম্পদ, আমার মেয়ে মিসগিনকে আপনার ছেলের হাতে তুলে দিতে চাই। আজিজের বাবা হতভম্ব হয়ে যায়, তার মুখ থেকে কোনো কথা বের হয় না। সে বারবার ইসাকে বোঝানোর চেষ্টা করে, আপনি হয়তো সব জানেন না, আমার ছেলে আজিজ জন্ম থেকেই প্রতিবন্ধী, সে ঠিক মতো হাঁটতে পারে না, গ্রামের সবাই তাকে ল্যাংড়া বলে ডাকে। আপনার মতো পরিবারের মেয়ের জন্য সে উপযুক্ত নয়। কিন্তু ইছার সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসে না। দৃঢ় কণ্ঠে তিনি উত্তর দেয়, আপনি যখন থেকে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন, তখন থেকেই আমার জীবন আপনার কাছে ঋণী। আমার জীবন যদি আপনার দেওয়া হয় তাহলে আমার মেয়েও আপনার পরিবারেরই প্রাপ্য। মানুষের মর্যাদা তার শরীরে নয়, তার চরিত্রে। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই, গ্রামের প্রথা অনুযায়ী আজিজের মা কয়েকজন আত্মীয় স্বজন এবং গ্রামের বয়স্ক নারী সহ মেয়ে দেখতে ইসার বাড়িতে যায়। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন মিসগিন সামনে এসে দাঁড়ায়, তখন তারা যেন বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। মিসগিন ঘরে প্রবেশ করতেই সবার মনে হয় যেন কোনো পরী মানুষের রূপ নিয়ে তাদের সামনে এসেছে। তার মুখে ছিল লাজুক হাসি, চোখে ছিল নম্রতা, আর ব্যবহার ছিল অসাধারণ ভদ্র। তবে শুধু তার সৌন্দর্যই নয়, মিসগিনের চরিত্রও ছিল অনন্য। সে পবিত্র কোরআনের একজন হাফেজ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি গৃহস্থলীর প্রতিটা কাজে ছিল দক্ষ। রান্না, সেলাই, অতিথি আপ্যায়ন সবকিছুতেই সে ছিল পারদর্শী। গ্রামের সবাই তার ভদ্রতা, বিনয় এবং সবকিছুর প্রশংসা করত। মিসগিনকে দেখে আজিজের মা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। একদিকে এত সুন্দরী, শিক্ষিতা ও সুশীলা একটি মেয়ে, অন্যদিকে তার নিজের প্রতিবন্ধী ছেলে। তার বুকের ভিতর এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়। তিনি ভাবতে থাকেন, এমন একজন মেয়েকে আল্লাহ কি সত্যি আমার ছেলের ভাগ্যে লিখে রেখেছেন? যে ছেলেকে সবাই অবহেলা করেছে, তার জীবনেও কি এত বড় সুখ আসতে পারে? আনন্দ, বিস্ময় আর আবেগে তার চোখ বেয়ে অঝরে অশ্রু ধরতে থাকে। এরপর দুই পরিবারের সম্মতিতে অবশেষে বিয়ের দিন তারিখ ঠিক হয়। কিন্তু কেউ কল্পনা করতে পারেনি এই বিয়েই শুধু আজিজের জীবন নয়, পুরো গ্রামের মানুষের চিন্তাভাবনাকেও একদিন বদলে দেবে। অবশেষে বহু প্রতীক্ষার পর আসে সেই শুভ সময়। চারিদিকে উৎসবের আমেজ, আত্মীয় স্বজনের ভিড়, আনন্দ আর দোয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় আজিজ ও মিসগিনের বিয়ে। রাত গভীর হলে শুরু হয় তাদের নতুন জীবনের প্রথম অধ্যায়। বিয়ের সাজে সজ্জিত মিসগিন বাসর ঘরে অপেক্ষা করতে থাকে। একটু পরে ধীরে ধীরে বাসর ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আজিজ। ঘর জুড়ে এক অপার্থিব নীরবতা। লাল বধূবেশ, মাথায় ওড়না আর মুখে লাজুক হাসি। তাকে দেখে মনে হচ্ছিল কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। আজিজ জীবনে কখনো কোনো মেয়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ পায়নি।
সারা জীবন মানুষের অবহেলা, অপমান আর একাকিত্বের মধ্যেই সে বড় হয়েছে। নিজের সম্পর্কে তার বিশ্বাসই ছিল না যে কোনোদিন এত সুন্দর একজন নারী তার স্ত্রী হয়ে তার সামনে দাঁড়াবে। তাই মিসগিনকে প্রথমবার এত কাছ থেকে দেখেই সে নিজের অনুভূতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উত্তেজনায় তার পুরো শরীর কাঁপতে শুরু করে, বুকের ধুকপুকানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর কয়েক মুহূর্তের মধ্যেই মাথা ঘুরে সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সাধারণ কোনো মেয়ে হলে হয়তো ভয় পেয়ে চিৎকার করে উঠত, কেউ হয়তো ভাবতো এ কেমন মানুষ, কেউ হয়তো কান্নাকাটি করে ঘর ছেড়ে বেরিয়ে যেত। কিন্তু মিসগিন ছিল সম্পূর্ণ ভিন্ন। তার চোখে আজিজ কোনো ভয়ঙ্কর মানুষ ছিল না, কারণ মেজগিন যখন প্রথম আজিজকে দেখে তখন সে একটি কবুতর উড়িয়ে দেয়। আপনি হয়তো ভাবছেন, কবুতর উড়িয়ে দেওয়া কি এমন কঠিন কাজ, এর দ্বারা কি প্রমাণিত হয়? আসলে এই গ্রামের রীতি অনুসারে বাসর ঘরের ছেলেদের কবুতরের মাথা ছেড়ে ফেলতে হয়, কিন্তু আজিজ সেটা করে না। না করে সে কবুতরকে চুমু খায় এবং কবুতরটাকে ছেড়ে দেয়। ঠিক এই কারণে মিসগিন বুঝে যায় আজিজ আসলে কতটা সরল ও উদার মনের অধিকারী। কিছুক্ষণ পরে যখন আজিজের জ্ঞান ফিরে আসে, মিসগিনের মুখে কোনো বিরক্তির ছাপ ছিল না, সে একেবারে স্বাভাবিক ছিল। সে নিজের হাতে আজিজকে পরিষ্কার পরিচ্ছন্ন করায়, তাকে গোসল করিয়ে দেয়, পরিষ্কার কাপড় পরতে সাহায্য করে, তারপর নিজের হাতে খাবার খাইয়ে দেয়। প্রতিটা কাজ সে অনেক আন্তরিকতার সাথে করেছিল। সেই রাতে আজিজ প্রথমবার উপলব্ধি করে পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে তার করুণা নয়, সত্যিকারের ভালোবাসা আর সম্মান দিয়ে গ্রহণ করেছে। মেজগিন কখন আজিজের বিকলাঙ্গ শরীরের দিকে তাকিয়ে তাকে বিচার করেনি। মানুষের চোখ যেখানে শুধু তার অক্ষমতা দেখেছিল, সেখানে মেজগিন দেখেছিল একটি নিষ্পাপ, কোমল হৃদয়ের মানুষকে, যে শুধু ভালোবাসা পাওয়ার অপেক্ষায় ছিল। আর সেদিনের সেই বাসর রাত থেকে শুরু হয় এমন একটা সম্পর্কের পথ চলা, যার ভিত্তি ছিল না সৌন্দর্য, অর্থ কিংবা শারীরিক পরিপূর্ণতা, বরং ছিল নিঃস্বার্থ ভালোবাসা, অসীম ধৈর্য এবং একে অপরকে সম্মান করার অঙ্গীকার। মিসগিন আজিজকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিলেও গ্রামের মানুষের স্বভাব বদলায় না। নদীর ঘাটে যখন মিসগিন কাপড় ধুতে যায়, গ্রামের মহিলারা তাকে শুনিয়ে শুনে বলে, এত সুন্দর একটা মেয়ে কিভাবে এই নোংরা ল্যাংড়া লোকটার সাথে থাকে? রাতে ওকে দেখে তো বমি আসার কথা, আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। এই বিষাক্ত কথাগুলো আজিজের কানেও যায়। সে বুঝতে পারে তার মতো একজন মানুষের সাথে থাকার কারণে তার পরীর মতো স্ত্রীকেও প্রতিদিন অপমানিত হতে হচ্ছে। এই গ্লানি আজিজ সহ্য করতে পারে না। সে তার ঘোড়ার পিঠে চড়ে অনেক দূরে চলে যেতে থাকে এবং সে পাহাড়ে গিয়ে খাদের কাছে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু শিক্ষক মাহির তাকে অনেক বুঝিয়ে শান্ত করে। আজিজের ভেতরের পুরুষ সত্তা ও স্বামীর আত্মসম্মান সেদিন পুরোপুরি ভেঙে গিয়েছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি, একদিন সকালে উঠে আজিজের ভাই দেখে আজিজের ঘরের দরজা খোলা। ঘরে আজিজ বা মেজগিন কেউ নেই। টেবিলের উপর একটি চিঠি পড়ে আছে। আজিজ, যে একসময় পেন্সিল ধরতে পারতো না, সে তার নিজ হাতে বাবা মাকে শেষ চিঠি লিখে গেছে। চিঠিতে লেখা, মা বাবা, আমাকে ক্ষমা করো। আমার এই প্রতিবন্ধী জীবনের জন্য গ্রামের সবাই আমাকে নিয়ে সারা জীবন মজা করেছে। আমি হাসি মুখে সব সহ্য করেছি, কিন্তু এখন আমার একটা স্ত্রী আছে। আমার জন্য কেউ তাকে অপমান করবে, আমি স্বামী হিসেবে এটা মেনে নিতে পারি না। আমি জানি না কোথায় যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি একদিন আমি ঠিক ফিরে আসবো। এই চিঠিটা মাহির পড়ে শোনানোর পরে আজিজের বাবা মা এবং পরিবারের সবাই হাউমাউ করে কেঁদে ওঠে। এরপর পার হয়ে যায় বেশ কিছু সময়। এক সময় শিক্ষক মাহিরেরও বদলি হয়ে যায়। সেও তার প্রাণপ্রিয় ছাত্রদের এবং আজিজের স্মৃতি বুকে নিয়ে চোখের জলে এই মায়াময় গ্রাম থেকে বিদায় নেয়। সময় কারোর জন্য থেমে থাকে না। দীর্ঘ 60 বছর পার হয়ে গেছে। গ্রাম উন্নত হয়েছে, হয়েছে মেঠো রাস্তা। গ্রামের মানুষ এখনও আজিজ আর শিক্ষক মাহিরের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ একদিন শীতের সকালে গ্রামের মেঠো রাস্তায় একটি চকচকে বিলাসবহুল গাড়ি এসে থামে। গ্রামের মানুষ তো অবাক, কারণ এমন গাড়ি তারা জীবনেও দেখেনি। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন তাদের সেই প্রিয় শিক্ষক মাহির ও তার স্ত্রী। গ্রামের মানুষ তাদের ঘিরে ধরে আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু মাহির হাসি মুখে বলেন, দেখো আমি আমার সাথে কাকে নিয়ে এসেছি। সবাই আগ্রহের চোখে তাকিয়ে দেখে কে এসেছে। তখন গাড়ির পিছনের দরজাটা খুলে প্রথমে বেরিয়ে আসে ছোট্ট একটি ছেলে, আর সাথে বের হয় স্যুট টাই পরা এক লম্বা সুঠাম ও সুদর্শন যুবক। তার সাথে সেই অপরূপা মিসগিন এবং তাদের ফুটফুটে কোলের সন্তান। গ্রামের মানুষ থমকে যায়। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। এই যুবকটি আর কেউ নয়, সে তাদের সেই পাগল ল্যাংড়া আজিজ। আজিজ এখন আর কাঁপে না, তার মুখ দিয়ে লালা পড়ে না। সে একদম সোজা হয়ে হেঁটে তার বাবা ও পরিবারের সামনে এসে দাঁড়ায়। সবাই অবাক হয়ে কাঁদে আর বলে, এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল? তখন আজিজ যা বলে তা শুনে আপনার মন ভালোবাসার বিশালতায় ভরে যাবে। আজিজ তখন তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, আমি আমার স্ত্রীর প্রেমে পড়েছি। আমি আমার স্ত্রীকে ভালোবেসেছি।
শিক্ষক মাহিরের দেওয়া শিক্ষা আর স্ত্রী মিসকিনের নিঃস্বার্থ ও পবিত্র ভালোবাসা মিলে এক প্রতিবন্ধী আজিজকে সম্পূর্ণ এক সুস্থ নতুন মানুষে পরিণত করেছিল। সত্যি আধুনিক চিকিৎসা যা পারে না, সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস তা নিমিষেই করে দেখাতে পারে। ভালোবাসা যেখানে থাকে সেখানে যে কোনো অলৌকিক ঘটনা বা মিরাকল ঘটা সম্ভব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো দারুণ গল্প নিয়ে। ভালো থাকবেন।